দর্শক, ঢাকা মেডিকেল কলেজের এখনকার পরিস্থিতি জেনে নেব সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে এবং আমার আরেক সহকর্মী ফারহানা ন্যান্সিও সেখানে রয়েছেন। শুরুতে তিথির কাছে যাচ্ছি। তিথি, অচলাবস্থা নিরসনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? চিকিৎসকরা সেবা বন্ধ রাখার সিদ্ধান্তে কি এখনো অনড়? সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। আমি যদি একটু দেখাই যে এখানে প্রশাসনিক ভবনে কিন্তু ঠিক তারা 2টা থেকে বলেছিল যে তারা কর্মবিরতিতে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু তারা কর্মবিরতির ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু কর্মবিরতি কার্যকর শুরু হয়ে গিয়েছে। তারা কিন্তু জড়ো হয়েছে, তারা মোটামুটি স্লোগান দিয়েছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বিধায় তাদের তারা কিন্তু এই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমি যদি একটু দেখাই ছবিতে যে তারা কিন্তু সবাই এখন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা সব একত্রিত হয়েছে এবং তারা কিন্তু আরেক দফা ব্রিফিং করবে। তারা কিন্তু এর আগে পরিচালকের সাথে বৈঠকে বসেছিলেন, তখন কিন্তু 4 দফা দাবি তারা জানিয়েছিলেন। 4 দফা দাবি জানিয়েছিলেন এবং পরিচালক কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছে যে রাত 8টায় যেহেতু তাদের 24 ঘন্টার আলটিমেটাম শেষ হবে, তখন পর্যন্ত কিন্তু যদি পারে যারা অপরাধী রয়েছে তাদের গ্রেফতার করবে। ইতিমধ্যে ব্রিফিং শুরু হয়ে গেছে। যদি আমি একটু ব্রিফিং এ চলে যাই তাহলে আমি একটু ব্রিফিং এ জানাই। তারই প্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে এসেছি। প্রথমে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সবাই উপস্থিত হতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা চিকিৎসক সমাজ আছি আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আসলে এখানে আসার মতো কেউ না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি সবাই। আপনারা জানেন 2বারের যে মব এসেছে, এই 2বারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ 24 ঘন্টা, কেউ 36 ঘন্টা, কেউ 72 ঘন্টা করে ডিউটি করেছি। আপনারা আরো জানেন যে আমরা শুধু ডিউটি করেই শেষ না, মানবিকতার দিক চিন্তা করে আমরা নিজের পকেট থেকে ছাত্রদেরকে ওষুধ দিয়েছি, কাউকে খাবার দিয়েছি, কাউকে স্যালাইন দিয়েছি, কাউকে রক্ত দিয়েছি, নিজের শরীরে রক্ত দিয়েছি। আমরা আসলে বাংলাদেশের নাগরিক, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর। আমাদের তো এখানে আজকে আসার কথা ছিল না। আপনারা আমাদেরকে যদি সুরক্ষা দিতে পারতেন, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুরক্ষা দিতে পারত, তাহলে আজকে আমরা এখানে আসতাম না, আমরা ইমার্জেন্সি সার্ভিস দিতাম। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার রোমহর্ষ বর্ণনা করার জন্য আমাদের এই কলেজ ডক্টর শাহনেওয়াজ ভাইকে একটু অনুরোধ করছি, এটা বর্ণনা করবেন। ধন্যবাদ ডক্টর আহাদ। আমি ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ বিশ্বাস, আমি নিউরোসার্জন, আমি রেজিস্ট্রার হিসেবে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে আছি। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, ধন্যবাদ আমাদের যে ডক্টর আছে এবং অন্যান্য হেলথ সেক্টরে যারা আছে। আসলে খুবই দুঃখজনক আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলে নিই, ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না। আমরা তাদের ডাক্তার, আমরা তাদের সহযোগী, আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের 201 নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড 3টা, সাড়ে তিনটা হবে। এ সময় কিছু দুর্বৃত্ত, ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের 201 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে। সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল। তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে। ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, যে যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয় শনিবারে ইমরান হসপিটালে আসে, রবিবার সন্ধ্যায় চলে যায়, কোনো ফ্যামিলি লাইফ নেই, একটানা কাজ করে। এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না, প্রতিটা ট্রেনি ডক্টর, প্রতিটা নিউরোসার্জন, প্রতিটা অর্থোপেডিক সার্জন, প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এইভাবেই সেবা দিয়ে থাকে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদের চেয়ে একটু সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে।
ইতিমধ্যে যেহেতু 40 জনের মতো হবে, 30-40 জন একটা গ্রুপ ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে বেধড়ক ভাবে নৃশংস ভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগেই খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায়, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে, তাহলে কি পর্যায়ে তাকে মারতে। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ব্রিফিং শুনছিলাম আমরা। আরও একবার ঢাকা মেডিকেলে যেতে চাই, জরুরি বিভাগে রয়েছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। জরুরি বিভাগের সামনে রোগী এবং তাদের স্বজনদের ভিড় এখনো রয়েছে কিনা, কি বলছেন তারা? শাওন, জরুরি বিভাগের সামনে রোগীদের এবং স্বজনদের ভিড় রয়েছে এবং ভিড় বাড়ছে আস্তে আস্তে। যেটা জানাতে চাই যে জরুরি বিভাগ একেবারে অচল, জরুরি বিভাগে কোনো ধরনের কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না। যারা দূর দূরান্ত থেকে আসছে, যারা রাজধানীতে রয়েছে তারা হয়তো অনেকে জেনে গেছে, সেই কারণে হয়তো আসছে না এমন আছে, এবং যারা হয়তো অ্যাম্বুলেন্স থেকে, আমি বাইরে অ্যাম্বুলেন্সে কথা বলেছি, অ্যাম্বুলেন্সে অনেক রুগী রয়েছেন যারা ভর্তি করাতে এসেছে কিন্তু তারা ভর্তি হতে পারছে না দেখে অ্যাম্বুলেন্সেই তাদের রুগী অপেক্ষা করছে যে কি হবে, বৈঠকের সিদ্ধান্ত কি হবে কিংবা চিকিৎসা দেবে কিনা সেই খোঁজ খবরগুলো স্বজনরা নেওয়ার চেষ্টা করছে। যেখানে মুন্সিগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, মাদারীপুর থেকে দূর দূরান্ত থেকে রুগীরা এসেছে। হার্টের পেশেন্ট আছে, কিডনির পেশেন্ট আছে, সিরিয়াস যারা রুগী আছে, যারা ফলো আপে এসেছে, এমন যারা এসেছে তারা ভোগান্তির কথা বলেছে, ক্যান্সারের রুগী রয়েছে তারা ভোগান্তির কথা বলেছে। এবং আমরা ভেতরে গিয়েছিলাম, ওয়ার্ডগুলোতেও দেখা গেছে নার্সরা তারা যারা ভর্তি রয়েছে তাদেরকে সেবা দিচ্ছে, কিন্তু যারা চিকিৎসক রয়েছে সেই চিকিৎসকরা বলছে যে তাদের নিরাপত্তার জন্য তারা চিকিৎসা সেবা বন্ধ রেখেছে এবং যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই চিকিৎসা সেবা তারা বন্ধ রাখবে। এখানে এসেছি, তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, যারা রুগী রয়েছেন তারা বলেছেন যে তারা আসলে সাধারণ রুগী, তারা গতকালের যে ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার কিছুই জানে না। কেন তারা সাধারণ যে জনগণ, সেই জনগণ কেন যে নাগরিক সুবিধা, মৌলিক সুবিধা, চিকিৎসা সেবা, সেই সেবা কেন পাবে না, তারা বারবার গণমাধ্যমের সামনে প্রশ্ন রাখছিল। শাওন। ন্যান্সি, অনেক ধন্যবাদ আপনাকে।